সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। নরওয়ে ও জার্মানের যুদ্ধের কথা। নিজের স্বার্থের কথা ভেবে জার্মানরা একটা সময় নরওয়ের উপর হামলা করে, কিন্তু নরওয়ে সেনা নিজের দেশের চিন্তা করে হার মানে না। নিজের দেশকে রক্ষা করতে কিছু মানুষও জীবনও বাজি রাখে। যুদ্ধের মূল কারণ হলো সোনা। সোনা নিয়ে দুই দেশের তুমুল লড়াই হয়েছিল। নরওয়ের সাধারণ মানুষও একটা সময় দেশ ছাড়তে শুরু করেছিল। শুধু সাধারণ নয়, সরকারও দেশ ছেড়ে পালিয়ে যায় জার্মানের ভয়েই। তবে একজনকে দায়িত্ব দেওয়া হয় সোনাগুলো সুরক্ষা রাখার জন্য। এই লোকটির কথা অনুযায়ী কিছু সেনা ও লোক সোনাগুলোকে রক্ষা করার জন্য মিশনে নেমেছিল, কিন্তু লোকটি সরকারের অর্ডার পালন করতে গিয়ে ফেলে দিয়েছিল বিপদে। অনেক সেনা ও মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছিল। তিনি একই ভুল আরেকবার করতে গিয়েছিলেন। তবে সরকারের অর্ডার অনুযায়ী যেহেতু কাজ করে যাচ্ছে, ভুল সিদ্ধান্ত নাও হতে পারে। আর সোনাগুলো শেষমেশ কার হাতে পড়ল, চলুন জেনে আসি। জার্মানরা সোনার জন্য শেষমেশ কোন পর্যায়ে নামলো সেটা জানা যাক। সময়টা 1944 সাল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 20 এপ্রিল এই দিনে দেখা যায় একটি পরিবার উৎসবে তৈরি করছে। আসলে মূলত ফ্রেডরিক নামের এই দম্পতির মেয়ের জন্মদিন। কিন্তু হঠাৎ এই সময় আবার সাইরেন বেজে ওঠে। শব্দ শুনে ফ্রেডরিক বুঝতে পারে আশেপাশে কোনো এলাকায় জার্মান সেনা প্রবেশ করেছে। তাই ফ্রেডরিক সবাইকে নিয়ে একটি বাংকারে লুকিয়ে পড়ে। এই সময় আবার ফ্রেডরিকের মেয়ে উপরে যেতে চাইছিল, কিন্তু উপরে যাওয়াটা এখন নিরাপদ নয়। আসলে জার্মানদের মূল উদ্দেশ্যই হলো সোনা আদায় করা, কিন্তু এই সোনা যাতে কোনোভাবেই জার্মানদের হাতে না পড়ে। জার্মান যদি এই সোনা লুট করে নেয়, তাহলে নরওয়ে অনেক আর্থিক সংকটে পড়বে। এই সময় আবার সবাইকে অ্যালার্ট করে দেয় যে জার্মান বাহিনী বার্গান নামে একটি জায়গা কবজা করে ফেলেছে। তাই সময় থাকতে সোনাগুলো লুকিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু কথা হলো সোনাগুলো অন্য জায়গায় নিয়ে গিয়ে লুকাতে হবে। তবে অবাক করার মতো ব্যাপার হলো, এই সোনা অন্য জায়গায় নিয়ে যেতে গেলে তাদেরকে 20 থেকে 25 লরির প্রয়োজন হবে। এতগুলো সোনা দেখে যে কোনো দেশের লোভ পড়বে, এটাই স্বাভাবিক। একদিন দেখা যায় ফ্রেডরিক অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু তার স্ত্রী তাকে আজ অফিসে যেতে নিষেধ করে। মূলত অসলোতে নাকি জার্মানরা ফায়ারিং করেছে, আর ফ্রেডরিক সেক্রেটারি হয় সেখানে তাকে এখন যেতেই হবে। মূলত তাদের কাছে কিছু সেন্সিটিভ ইনফরমেশন রয়েছে, আর সেগুলো জার্মানদের হাতে পড়া যাবে না। অন্যদিকে একজন লোককে দেখানো হয়, সে জঙ্গল দিয়ে হাঁটছে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল হয়তো কোথাও দুর্ঘটনা ঘটেছে। লোকটি রাস্তায় একটি গাড়ি আসতে দেখে লিপচায়। মূলত লোকটির উদ্দেশ্য হলো অসলোতে গিয়ে সেন্ট্রাল ব্যাংক অফিসে পৌঁছানো। সেখানে ফ্রেডরিক সেক্রেটারির কাজ করে। তবে লোকটির পোশাক দেখেই বোঝা যায় সে জার্মান সেনা। মাত্র কিছুক্ষণ আগেই জার্মান আর নরওয়ের মাঝে যুদ্ধ হয়েছিল, তারই ধ্বংসস্তূপ সেখানে পড়ে থাকতে দেখা যায়। তবে লোকটি একা সেখান থেকে বেঁচে ফিরে। লোকটির নাম হলো মেজর অটো। তিনি একজন জার্মান অফিসার। অন্যদিকে সেন্ট্রাল ব্যাংক অফিসে দেখা যায় সেখানে অন্যান্য কর্মচারীরা কিছু ডকুমেন্টস রেখে বাকি সবগুলো জ্বালিয়ে দিচ্ছে। এই সময় কাজের ব্যস্ততার মাঝেই ফ্রেডরিককে ফাইন্যান্স মিনিস্টার কল করে। মূলত এই লোকটির নাম হলো অস্কার। আসলে অস্কার একজন ড্রাইভারের জন্য তাকে কল করে। তবে বোঝা গেল অস্কারও আতঙ্কে আছে। সে এই দেশ থেকে পালাতে চায়। আসলে ফ্রেডরিক তার পুরনো বন্ধু, আর বন্ধু হিসেবে তো এতটুকু সাহায্য করতেই পারে। ফ্রেডরিকও কথা দেয় যে সে দ্রুত ব্যবস্থা করছে। কিন্তু ফ্রেডরিক নিজের ডিউটি শেষ করে বাড়িতে এসে দেখে তার সন্তান আর স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। তবে একটি চিঠি লিখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল কাজ শেষ করে ফ্রেডরিক যাতে তার সাথে দেখা করে। অন্যদিকে সেন্ট্রাল ব্যাংকের এক অফিসার গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে। গাড়ির মালিক তাকে মারতে চাইলে ছেলেটি সব ঘটনা খুলে বলে। আসলে তারা একটি মিশনে আছে। তিনি সেন্ট্রাল ব্যাংকের একজন অফিসার। নীল হ্যামার পর্যন্ত তাদের কিছু গাড়ির প্রয়োজন। লোকটির হাতে ছেলেটি একটি কাগজ ধরিয়ে দেয়। কাগজটি পড়ে লোকটি বুঝতে পারে পুরো ঘটনাটি কি। এদিকে সোনাগুলো গাড়িতে সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু পরিস্থিতি এমন, সাইরেনের শব্দ সবসময় বেজে চলেছে। ইঙ্গুয়ার নামের এই ছেলেটি ব্যাংকের গভর্নরকে এসে বলে সে কিছু গাড়ি জোগাড় করতে পেরেছে। এই সময় আবার আকাশপথে কিছু জাহাজ দেখা যায়। বোঝা গেল এই জাহাজগুলো জার্মানদের ভয়ে এভিকুয়েশন কমিশনও বন্ধ করে দিয়েছে। সরকারও এখন এই জায়গা থেকে সাধারণ মানুষকে সরানোর চেষ্টা করছে। রাস্তায় রাস্তায় জার্মান সেনা নির্ভয়ে হাঁটছে, তাও আবার অন্য দেশে। তাদের সাথে কেউ লড়াই করতে যাচ্ছে না। তাহলে কি নরওয়ে এতটাই শক্তিহীন? এদিকে আবার জার্মান সেনা বোমা বিস্ফোরণও করা শুরু করে দিয়েছে। তখন ব্যাংকের গভর্নর ইঙ্গুয়ারকে বন্দুক তুলে দেয়। আর তোমার কাজ হলো সোনাগুলো সুরক্ষাভাবে নীলহ্যামারে পৌঁছে দেওয়া। পথে যদি কেউ গাড়িতে উঠতে চায় তাহলে সাহায্য করবে না, আর কেউ যেন জানতে না পারে লরিতে আমরা কি নিয়ে যাচ্ছি। এই সময় জার্মান সেনারাও সেন্ট্রাল ব্যাংকের অফিসের দিকে এগিয়ে আসছে। তবে জার্মান সেনা সেটা টের পায় না। এদিকে ফ্রেডরিকও সেন্ট্রাল ব্যাংক অফিসের সামনে ফাইন্যান্স মিনিস্টার মানে অস্কারের আসার অপেক্ষা করছিল। জার্মান সেনারা ইতিমধ্যে সেন্ট্রাল ব্যাংক অফিসে ঢুকে পড়েছে। ফ্রেডরিক চুপ হয়ে এইসব দেখছিল।
এই সময় অস্কার এসে ফ্রেডরিকের গাড়িতে বসে। অস্কারের সাথে আরেকজন সাথীও ছিল। অস্কার তার সাথীটিকে জিজ্ঞেস করে ব্যাংকের গভর্নরের ব্যাপারে। এই লোকটি বলে গভর্নরের সাথে তার কথা হয়নি, তবে সোনাগুলো নীলহেমারে নিয়ে যাচ্ছে। এদিকে জার্মান সেনা মেজর অটো ব্যাংকের গভর্নরের সাথে কথা বলে। মেজর অটো বলে ভালোই ভালো যাতে সোনাগুলো তাদের হাতে তুলে দেয়। গভর্নরের এই সময় ভয়ে তার শরীর কাঁপছিল, তাই সে সাথে সাথে সুরঙ্গের চাবি দিয়ে দেয়। মেজর অটো সুরঙ্গ খুলে দেখে সুরঙ্গ পুরো খালি। এরপর ব্যাংকের গভর্নরের সাথে তারা কি করলো দেখানো হয় না। অন্যদিকে দেখা যায় মানুষ এই শহর ছেড়ে পালাচ্ছে। সেখানে ইঙ্গুয়ারও ছিল। মানুষ তার গাড়িতে উঠে পড়ে লেগেছে। ইঙ্গুয়ার তাদেরকে উঠাতে না চাইলে লোকটি বলে গাড়িতে তো জায়গা আছে, অসুবিধে কোথায়। লোকটি ইঙ্গুয়ারের কথা মানছিলই না, তাই ইঙ্গুয়ার নিজের বন্দুক বের করে ভয় দেখাতে শুরু করে যাতে কেউ গাড়িতে উঠার সাহস না দেখায়। সন্ধ্যা হতে হতে সমস্ত গাড়িগুলো নীলহেমারে এসে পৌঁছায়, যেখানে সমস্ত সোনাগুলো রাখা হবে। এর জন্য সবাইকে ধন্যবাদ জানায়, কারণ সোনাগুলো নিয়ে আসার সময় কেউ বিপদের সম্মুখীন হয়নি। পরের দিন অস্কার দুশ্চিন্তায় ছিল, কারণ জার্মানরা সোনা না পাওয়া অবধি তো হাল ছাড়বে না। তার কাছে মনে হচ্ছিল হয়তো নীলহেমারেও সোনা রাখাটা সুরক্ষায় নেই। সে ফ্রেডরিককে বলে সে যাতে এমন কাউকে খুঁজে এনে দেয় যার কাছে সোনাগুলো সুরক্ষায় থাকবে। মোট কথা হলো সোনাগুলো পশ্চিমের দিকে নিয়ে যেতে হবে, সেখানে ব্রিটিশ নৌবাহিনীর সাহায্য পেতে পারি। অস্কার পুরো কোম্পানির দায়িত্ব ফ্রেডরিকের হাতে তুলে দেয়। সে বলে তোমার মিলিটারি কোর্টের দরকার পড়বে, আর তুমি যদি কোম্পানির দায়িত্ব নিতে অস্বীকার করো তাহলে তুমি নরওয়ের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে যাবে। এখন না চাইতেই ফ্রেডরিককে দায়িত্ব নিতে হয়। ফ্রেডরিক সেই ব্যাংকের সামনে এসে পড়ে যেখানে সোনাগুলো রাখা আছে। ফ্রেডরিক ভিতরে গিয়ে একজন লোকে বলে সোনাগুলো সে দেখতে চায়। আসলে সোনাগুলো এখান থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, কিন্তু লোকটি তো তাকে চিনে না, আর অচেনা ব্যক্তিকে তো কেউ বিশ্বাস করবে না। লোকটি বলে সেন্ট্রাল ব্যাংক গভর্নর রিকের সাথে সে কথা বলবে, তারপর সে সোনাগুলো দেখাবে। কিন্তু ব্যাপার হলো গভর্নর রিক তো এখন জার্মানদের হাতে বন্দী। জার্মান মেজর অটো রিকের সাথে অনেক টর্চার করলেও রিক মুখ খুলে না। তখন এখানে দুটি ছেলেকে নিয়ে আসে। ছেলেটি মেজর অটোকে বলে দুজন লোক একটি লরি নিয়ে ঝগড়া শুরু করেছিল, আর তারা নীল হ্যামারের কথা বলছিল, মানে তারা ইঙ্গুয়ারের কথা বলছিল। ইঙ্গুয়ার গাড়ি চুরি করতে গিয়ে যেখানে ধরা পড়েছিল সেখানে এই বাচ্চা দুটি উপস্থিত ছিল। মেজর অটোর বুঝতে আর বাকি থাকে না। অন্যদিকে ফ্রেডরিকের বোন এসে জানায় অসলোর অবস্থা একদম খারাপ। পার্লামেন্ট ব্যালেন্স সহ জার্মানরা দখল করে রেখেছে। অসলোতে যেখানে সেখানে জার্মানদের শুধু ঝান্ডাই দেখা যায়। ফ্রেডরিকের বোন বলে তিনি যাতে স্ত্রী আর সন্তানের দেখা করে, কিন্তু ফ্রেডরিক বলে এটা সে করতে পারবে না, কারণ তার স্ত্রী আর সন্তানকে দেশ ছাড়তে হবে। অন্যদিকে সোনাগুলো ব্রিটিশ নৌবাহিনীর কাছে পৌঁছানোর তৈরি চলছিল। এখানে ফ্রেডরিকের সাথে নরের একজন ফৌজ সেনা দেখা করতে আসে। মূলত এই সেনাটির নাম মেজর সুন্ডে। তিনিও ফ্রেডরিকের কাজের সাথে যোগ দেয়, কিন্তু কথা হলো ব্যাংকের সেক্টর লুন তো কাউকে সোনা নিয়ে যেতে দেবে না। ব্যাংকের গভর্নর রিকের সাথে সে এই ব্যাপার নিয়ে কথা বলবে। তবে লুনের নিয়মে ফ্রেডরিক ধন্যবাদ জানায়, কিন্তু পরিস্থিতি খারাপ। যেখানে ব্যাংকের গভর্নর রিকের কোনো খোঁজেই পাওয়া যাচ্ছে না, তার আশায় কিভাবে লুন বসে থাকে। এই সময় লুনের এই অথরিটি ভেঙে ওভাররুল করা প্রয়োজন, কিন্তু লুন ছাড়া এই দরজার লক কেউ খুলতে পারবে না। তখন ফ্রেডরিক জানায় যুদ্ধের সময় যারা কমান্ডার জেনারেলের কথা অস্বীকার করে তাকে উড়িয়ে ফেলা হয়। শেষমেশ লুন নিজের ভুল বুঝতে পারে, কিন্তু যখন সে দরজা খুলতে যায় সে আর দরজা খুলতে পারে না। এদিকে জার্মানরা এগিয়ে আসছে। ঘণ্টাখানেক পার হয়ে যাওয়ার পরেও দরজা আর খুলে না। একটা সময় পরে তো মেজর সুন্ডে তাকে সন্দেহ করে। ফ্রেডরিক বলে কোনো কাজ করার সময় দুশ্চিন্তা না করে ধ্যান লাগিয়ে কাজ করাটা জরুরি। শেষমেশ দরজা সে খুলতে পারে। এদিকে বলা হয় যে কোনো সরকারি অধিকারী আর বিশেষ রূপে যে কোনো সৈন্য অধিকারী যেই হোক না কেন, যদি রাষ্ট্রীয় সরকারের কথা অমান্য করে তাদের ওপর কঠোর পদক্ষেপ নেবে। দেখা যায় সোনাগুলো গাড়িতে তোলা হচ্ছে। জার্মান আসার আগে তারা এই জায়গা ছেড়ে স্টেশনে এসে পড়ে। এখানে সুন্ডে ফ্রেডরিককে বলে তিনি এখনই শুনতে পায় ডাম্বাস নামে একটি এলাকায় জার্মানদের দেখা গিয়েছে, তাদেরকে এখনই এই জায়গা ছেড়ে পালাতে হবে। কিন্তু ফ্রেডরিক তার কথায় পাত্তা দেয় না। ফ্রেডরিক এখানে হিসাব করে কত সোনার পেটি এখানে মোতায়েন করা আছে। সোনার পেটিগুলো হিসাব করে ট্রেনের মধ্যে তোলা হচ্ছিল। এই সময় সুন্ডে ইঙ্গুয়ারকে এসে জানায় তারা যাতে আগে গিয়ে রাস্তাঘাটের খোঁজ নেয়। জার্মানরা কথায় আর কতদূর পর্যন্ত এগোলো, আর এটা না করলে অনেক বিপদ হবে। জার্মানরা যদি ট্রেনটিকে আটকিয়ে ফেলে তাহলে এখানকার সবাই মারা যাবে। এদিকে ফ্রেডরিকের হিসাব শেষ হয়। মোট এখানে 1503টি সোনার পেটি আছে। হিসাব করে তারা ট্রেনের মধ্যে সোনাগুলো তুলে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় অবশেষে জার্মান বাহিনী নীলহেমারে এসে পড়ে। এখানে একজন ব্যাংকের ম্যানেজারকে মেজর অটো ধরে ফেলে। সেই ম্যানেজারকে মেজর অটো বলে সোনা কোথায়, কিন্তু এই ম্যানেজার মুখ খুলে না। অন্যদিকে ইঙ্গুয়ার আর ইন্দ্রিয়াজ
জার্মানদের নজর রাখার জন্য এগিয়ে যাচ্ছিল। পথিমধ্যে দূরে লাইনের মাঝেই একটি লাশ ঝুলিয়ে থাকতে দেখে। ইন্দ্রিয়াজ পাশে গিয়ে দেখে এটা জার্মান সেনা। জার্মান সেনাটিকে সরাতে গিয়ে ইন্দ্রিয়াজ নিজেই খপ্পরে পড়ে। জার্মান সেনাটি মৃত না, সে এতক্ষণ মরার অভিনয় করছিল। শেষমেশ জার্মানটির হাত থেকে রক্ষা পায়। তবে সেখানে আবার জার্মান সেনাটির পকেট থেকে একটি বোমা নিচে পড়ে যায়। বোমা বিস্ফোরণে জার্মান সেনাটি মারা যায়। তবে এই বোমার শব্দ আবার ট্রেনে বসেই ফ্যাড্রিক সহ তার দল শুনতে পায়। একটু পর ফ্যাড্রিক সহ সেনাদল সেই জায়গায় এসে পৌঁছায়। তারা অ্যালার্ট হয়ে পড়ে, কারণ নিচে কিছু সেনাকে দেখা যায়। তবে ভয়ের ব্যাপার নেই, এরা নরওয়ে সোলজার্স। আসলে বোমার শব্দ পেয়ে নরওয়ে সোলজার্স এখানে এসেছিল। আর নরওয়ে সোলজার্স ইঙ্গুয়ার আর ইন্দ্রিয়াজকে কিছু জিজ্ঞেস করলে মুখ খুলে না। ফ্যাড্রিক বলে তারা খুপিয়া মিশনে আছে, মিশনটি অনেক গুরুত্বপূর্ণ। সোলজার্সটি বলে মিশনটি গুরুত্বপূর্ণ হলে এখান থেকে দ্রুত বের হও। এখানে আকাশে মাঝে মাঝে জার্মান হাওয়াই জাহাজ উড়তে দেখা যায়। ট্রেনটি নিয়ে আবারও তারা বেরিয়ে পড়ে। একটু পর ট্রেনটি একটি সুড়ঙ্গের ভিতর প্রবেশ করে। এখানে সুড়ঙ্গের ভিতর তারা আশ্রয় নেয়। আসলে কথা হলো, রাত হওয়ার পর তারা এই সুড়ঙ্গ থেকে বের হবে, তাহলে ট্রেনটি জার্মানদের চোখে না পড়তে পারে। অবশেষে ট্রেনটি নিয়ে তারা বেরিয়ে পড়ে। এদিকে জার্মান বাহিনীর কাছে খবর পৌঁছে যায়। আসলে নরওয়ে সেনাবাহিনী ট্রেনে করে সোনাগুলো নিয়ে যাচ্ছে। কোনোভাবেই সোনা যাতে বিদেশে না যায়। জার্মানদের কিছু হাওয়াই জাহাজের প্রয়োজন। যদি কোনোভাবে তারা সোনাগুলো নৌজাহাজে উঠায়, তাহলে সেটা ব্রিটিশ কন্ট্রোল করবে। আর জাহাজকে তো ব্লাস্ট করা যাবে না, না হলে সমস্ত সোনাগুলো জলে তলিয়ে যাবে। পরদিন সকাল হয়, দেখা যায় ট্রেনটি একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। এখানে একজন এসে বলে জার্মান এসে পড়েছে। সবাই তো সতর্ক হয়ে পড়ে, নিজ নিজ বন্দুক নিয়ে নিশানায় লেগে পড়ে। জার্মান দেখা গেলেই তাদেরকে গুলি করা হবে। তবে কোনো জার্মান সেনা নয়, দূর থেকে একজন মহিলা ট্রেনের দিকে এগিয়ে আসছে। মহিলাটি কাছে আসলে বোঝা যায় মহিলাটি ছিল ফ্যাড্রিকের বোন। ট্রেনে উঠে ফ্যাড্রিকের বোন সুন্ডের সাথে কথা বলে। ফ্যাড্রিকের বোন বলে সামনে রাস্তা সাফ আছে, কোনো ভয় নেই। কিছু দূর যেতেই ক্রুজার গ্যালেটিয়া একটি জাহাজ পড়বে। সেখানে সমস্ত সোনাগুলো রাখার জায়গা আছে। এটা শুনে সেখানে থাকা সমস্ত লোকজন আনন্দে মেতে ওঠে। কিন্তু এটা আনন্দ করার সময় না, এখনো তো সোনাগুলো জাহাজ অবধি নিয়ে যায়নি। একটু পর সেই জাহাজের সামনে আসে। সোনাগুলো ট্রেন থেকে নামিয়ে জাহাজে রাখা হচ্ছে। তবে দেখা যায় ফ্যাড্রিক সোনার পেটিগুলো আবারও এক এক করে হিসাব করছে। এটা দেখে সুন্ডে খেপে উঠে, এইভাবে তো সময় নষ্ট হচ্ছে। কিন্তু ফ্যাড্রিক বলে এটা তার কাজ না, এটা আদেশ। সেন্ট্রাল ব্যাংক মিনিস্টার ফাইন্যান্সের কাছে হিসাব দিতেই হবে। এই সময় আবার দূর থেকে কিছু জাহাজ সেখানে উড়তে দেখা যায়। সোনাগুলো দ্রুত জাহাজে রেখে মানুষজন ট্রেনে উঠার চেষ্টা করছে। জাহাজ থেকে তখন গুলি ও বোমা বর্ষণ করে। বোঝা গেল এগুলো জার্মান জাহাজ। এখানে গুলি আর বোমা বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়। ট্রেনের একটি বগি আবার আগুনে জ্বলে যায়। কিছুক্ষণ পর যুদ্ধ শান্ত হয়। ট্রেনটি একটি জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। মানুষজন দ্রুত ট্রেন থেকে বেরিয়ে আসছে। এই সময় আরেকটি খারাপ খবর আসে যে ব্রিটিশদের সাথে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে। সেন্ট্রাল ব্যাংকের সাথে তাদের যোগাযোগও বন্ধ হয়ে গিয়েছে। এটা শুনে ফ্যাড্রিক আরও ভেঙে পড়ে। ফ্যাড্রিকের বোন বলে হার মানলে চলবে না, যুদ্ধে কোনো অসাধারণ না, সাধারণ মানুষকে নিয়ে যুদ্ধে জেতা যায়। ফ্যাড্রিকের বোন যাওয়ার সময় তাকে একটি নাম্বার দেয়। মূলত এই নাম্বারটি ফ্যাড্রিকের স্ত্রীর ছিল। তারা হিরিনোর ভ্যাসলিময় নামে একটি জায়গায় আছে, কিন্তু জায়গাটিতে তারা এখনো আছে কিনা কনফার্ম দিতে পারে না। ফ্যাড্রিকের বোন যাওয়ার পর ফ্যাড্রিক নাম্বারটিতে কল করে, কিন্তু রিং বাজলেও ফোন আর কেউ উঠায় না। অন্যদিকে সেনাবাহিনীরা ট্রেনের ভেঙে যাওয়া ছাদটিকে জোড়া লাগাচ্ছে। যেগুলো সোনা বোমা বিস্ফোরণে আবার ছড়িয়ে ছিটিয়েছিল, সেগুলোকে আবারও পেটিতে ভরানো হয়। রাতের বেলা দেখা যায় ফ্যাড্রিকের বোন দুটি খবর নিয়ে আসে। প্রথম খবরটি হলো ব্রিটিশদের সাথে আবারও তাদের সম্পর্ক ঠিক হয়েছে। দ্বিতীয় খবরটি হলো গভর্নমেন্ট দেশ ছাড়ছে, তার টাকার প্রয়োজন। এটা তার একটা মিশন, কারণ টাকার গাড়ির সাথে সে গভর্নমেন্টের সাথে দেখা করবে। পরদিন সকালে ব্রিটিশেরা ফ্যাড্রিকে কল করে। ব্রিটিশেরা বলে তাদের কাছে শুধু একটি জাহাজ আছে। জাহাজটি খুব তাড়াতাড়ি মল্ডের দিকে যাচ্ছে। সেখানে গভর্নমেন্ট কিংকে জাহাজে তোলা হবে। বাইরে এসে শুনলে সবাইকেই জানায় তারা যাতে দ্রুত প্রস্তুত নেয়, কারণ সোনাগুলো আর ট্রেনে যাবে না। ট্রেনে করে মল্ডে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তাদেরকে নতুন কিছু গাড়ি আনতে হবে। সময় কম, এই কাজটি যেন দ্রুত হয়। সেনাবাহিনীরা গাড়ির বন্দোবস্ত করে। কিন্তু দিন শেষে ফ্যাড্রিক আবারও বসে পড়ে সোনার পেটি গোনার জন্য। এই সময় সুন্ডে এসে বলে সোনাগুলো ট্রেন থেকে নামিয়ে সোজা গাড়িতে তোলা হোক, আমাদের কাছে পেটি গোনার সময় নেই। তখন ফ্যাড্রিক অনুরোধ করে বলে, এটা অর্ডার, আমি না চাইলেও আমাকে এই অপারেশন কমপ্লিট করতেই হবে। প্রত্যেক পেটি এন্ট্রি করাটা জরুরি। আমি বলতে পারবো না জার্মান কখন আসবে, তবে সম্পূর্ণ কাজ দায়িত্ব হিসেবে করাটা জরুরি। এদিকে সুন্ডে সবাইকেই সায় দেয় যাতে তারা ফ্যাড্রিকের কথা না শুনে।
কিন্তু সুন্ডের কথায় কেউ পাত্তা না দিয়ে সবাই ফ্যাডরিকের কথায় কাজে লেগে পড়ে। একে একে সব পেটিগুলো হিসাব করে গাড়িতে রাখছে। এই সময় আবার খবর আসে যে জার্মানরা কাছাকাছি এসে পড়েছে। সামনে রাস্তা খারাপ, তাই তারা সোনার পেটিগুলো গাড়িতে তুলে এখান থেকে বেরিয়ে পড়ে। একটু পরে জার্মান সেনাদল স্টেশনে আসে, কিন্তু ট্রেন তো পুরো খালি। আবারও একবার সোনাগুলো জার্মানদের হাতছাড়া হয়ে গেল। সোনাগুলো নিয়ে যাওয়ার সময় ইঙ্গুয়ার ইন্দ্রিয়াজকে বলে তার কোনোটাই ঠিক লাগছে না, ব্রিটিশরাও পিছুপা হতে পারে। দেখা গেল যে মুলডেতে ব্রিটিশরা কোনো জাহাজ পাঠায়নি, তাই সোনাগুলো আমাদেরকেই রক্ষা করতে হবে। এই সময় আবার ইঙ্গুয়ার ও ইন্দ্রিয়াজ আকাশপথে একটি জাহাজ দেখতে পায়। জার্মান পাইলট মেজর অটোকে বলে একটি গাড়ি সে দেখেছে, কিছু জিনিস গাড়িতে লোড করা আছে। মেজর অটো পাইলটটিকে বলে সে যাতে গাড়িটিকে লক্ষ্য করে, যদি একের বেশি গাড়ি দেখা যায় তাহলে যাতে তাকে ফোন করে, কারণ জার্মান মেজর অটো ভালো করেই জানে সোনা বেশি দূর যায়নি, এমনিতেই বিপদ। তার মধ্যে দেখা যায় ফ্যাডরিকের গাড়িটি একটি জায়গায় আটকা পড়ে। রাস্তা খারাপ হওয়ার কারণে গাড়িটি ফেসে যায়। সামনে একটি ফার্ম ছিল, সেখান থেকে একজন সেনা দুটি ঘোড়া নিয়ে আসে। গাড়ির চাকার সামনে কিছু ডাল রেখে দেয়। ঘোড়া দুটোকে গাড়ির সাথে বেঁধে দিয়ে গাড়িটিকে ঠেলতে থাকে। শেষমেশ ফেসে যাওয়া গাড়িটিকে তারা উদ্ধার করে। তখন তারা একটি জায়গায় আসে। সুন্ডে আগেই এই জায়গায় এসে পড়েছিল। আসলে ফেরিতে করে সোনাগুলো অন্য প্রান্তে নিয়ে যাওয়া হবে। ফেরি এক্ষুনি আসবে। সমস্ত গাড়ি অলরেডি এসে পড়েছে, কিন্তু একটি গাড়ি এখনো আসেনি, আর সেই গাড়িতে ইঙ্গুয়ার আর ইন্দ্রিয়াজ ছিল। ইঙ্গুয়ার আর ইন্দ্রিয়াজকে দেখা যায় তাদের গাড়িটিও খারাপ হয়ে গিয়েছে। এদিকে সোনাগুলো ফেরিতে তোলা হচ্ছে। তবে সুন্ডে বলে তাদের একটি গাড়ি আসার অপেক্ষা করলে হবে না, কিন্তু ফ্যাডরিক তার কথায় আবারও পাত্তা দেয় না। ফ্যাডরিক বাসটিকে এখান থেকে সরাতে বলে। যেই গাড়িটি এখনো আসেনি সেই গাড়িটি সোজা বাসের এই জায়গায় এসে থামবে। এদিকে ইঙ্গুয়ার ও ইন্দ্রিয়াজ গাড়িটিকে ঠিক করে। অন্যদিকে জার্মানরা রাস্তায় ফেসে যাওয়া গাড়ির চাকার নিশানা দেখেই বুঝতে পারে সোনা কোথায় যাচ্ছে। এদিকে জার্মান জাহাজের শব্দ শোনা যাচ্ছে। সুন্ডে ফ্যাডরিককে বলে তাড়াতাড়ি সে যাতে ফেরিতে ওঠে, একটি সোনার গাড়ির আশা যাতে সে ছেড়ে দেয়। কিন্তু ফ্যাডরিক বলে এটা সোনার ব্যাপার না, দুটো মানুষের জীবন। তখন সুন্ডে বলে দুটো মানুষকে বাঁচাতে গিয়ে এত মানুষের জীবন দিতে পারবে না। ফেরি নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু ফ্যাডরিক ফেরিতে উঠে না, তাই বাধ্য হয়েই আবারও ফেরিটি পিছিয়ে নেয়। এই সময় দেখা যায় তাদের একটি গাড়ি আসছে, কিন্তু সেই গাড়ির উপর প্রচণ্ড পরিমাণে গুলি বর্ষণ হচ্ছে। ইন্দ্রিয়াজ গাড়ি নিয়ে সোজা ফেরিতে উঠে পড়ে। ফ্যাডরিকও দেখা যায় বাসটিকে ফেরিতে উঠিয়ে নেয়, যাতে গুলি বর্ষণ করলে তারা অনেকটাই রক্ষা পায়। এই সময় মেজর অটো তার সৈন্যদল এনে ফেরিতে গুলি বর্ষণ করে, তবুও নরওয়ে বাহিনী ফেরি নিয়ে এখান থেকে রক্ষা পায়। এখন আবার আরেকটা বিপদ। দূর থেকে একটি উড়োজাহাজ তাদের দিকে আসছে। ভয়ে তারা সবাই আটকে ওঠে, কিন্তু জাহাজটি তাদের মাথার উপর দিয়ে গেলেও কোনো ক্ষতি করে না। তারা সবাই অবাক হয়, এটা এক অবিশ্বাস্য ব্যাপার। এদিকে জার্মান বাহিনী বলে হাল ছাড়লে চলবে না। জার্মান কমান্ডার মেজর অটো জানে সোনাগুলো মুল্ডে নৌবাহিনীর দিকে নিয়ে যাবে। নৌবাহিনীরা কোনোভাবে যাতে ব্রিটিশ জাহাজে সোনা উঠাতে না পারে সে ধ্বংসলীলা চালাবে। আর জার্মান কমান্ডার জাহাজে উঠে উপর থেকে এইসবের মজা নিতে চায়। রাত হয়, ফ্যাডরিক মুল্ডে পৌঁছে গিয়েছে, কিন্তু এ কি, আগুনে জ্বলছে পুরো মুল্ডে। জার্মান বাহিনী আগেই ধ্বংসলীলা চালিয়ে দিয়েছে। এখানে ফ্যাডরিক তার বোনকে দেখতে পায়। ফ্যাডরিকের বোন বলে সে মিশন ছেড়ে পালাবে না, শুধু জাহাজে গভর্নমেন্ট কিং যাবে। এখানেই একটি ঘরের মধ্যে টাকাগুলো রাখা আছে, কিন্তু দরজা খুলছে না। গভর্নমেন্ট কিং এখানে আসার আগেই সোনা ও টাকা দুটোই জাহাজে রাখতে হবে। এখানে ফ্যাডরিক তার বন্ধু অস্কারকে দেখতে পায়। ফ্যাডরিক বলে তাদেরকে কিছু সময় লাগবে, কিন্তু সময় নেই। অস্কার বলে সোনা যাতে সে পরে পৌঁছে দেয়। এই সময় আবার সোনাগুলোকে জাহাজে রাখা হচ্ছিল, কিন্তু এতগুলো সোনা এত তাড়াতাড়ি রাখা যাবে না। গভর্নমেন্ট কিংকে দেখা যায় সে জাহাজে উঠছে, কিন্তু ফ্যাডরিক তার বোনের কাজ সম্পূর্ণ করতে লেগে পড়ে। দরজা ভাঙতে শুরু করে, কারণ টাকাগুলো এখানেই আছে। অবশেষে দরজা ভেঙে যায় আর টাকাগুলোকে উদ্ধার করে। জার্মানরাও দেখা যায় মুল্ডেতে আবারও আক্রমণ শুরু করে দিয়েছে। এই ধ্বংসলীলা উপর থেকে জার্মান কমান্ডার মেজর অটো উপর থেকে দেখছিল। একটা সময়ে ইঙ্গুয়ারকে বাঁচাতে গিয়ে ইন্দ্রিয়াজের শরীরে গুলি গেঁথে যায়। ইঙ্গুয়ার আপ্রাণ চেষ্টা করে এখান থেকে ইন্দ্রিয়াজকে নিয়ে যাওয়ার জন্য। ইন্দ্রিয়াজ আর উঠতে পারে না। ফ্যাডরিক আর তার বোন টাকাগুলোকে গাড়িতে তুলে, কারণ এই ধ্বংসলীলা দেখেই জাহাজ আগেই এখান থেকে চলে গিয়েছে। কিছু সোনাও ছিল যেগুলোকে আর জাহাজে রাখতে পারেনি। বোমা বিস্ফোরণে দেখা যায় পুরো এলাকা আগুনে আগুন হয়ে গিয়েছে। বড় বড় টাওয়ারগুলোও ভেঙে যাচ্ছে। একটা সময় পরে যুদ্ধ থেমে যায়। পরের দিন দেখা যায় ফ্যাডরিক আবারও সে মুল্ডেতে আসে। সুন্ডে ও তার কিছু সেনাদল আগে থেকেই এখানে প্রস্তুত ছিল।
ফ্যাড্রিক এখানে এসে অবাকই হয়, কারণ সারা রাত ধরে ইঙ্গো আর ইন্দ্রিয়াজের লাশের পাশে বসেছিল। উপর দিয়ে এত তুফান গেল, তবুও সে এক পাও নড়েনি। শুন্ডে বলে, যা হওয়ার হয়েছে, এখানে বসে থাকলে চলবে না। সোনাগুলো তারা গাড়িতে রেখে এগিয়ে যেতে থাকে। একটু পর তারা একটি জায়গায় এসে পৌঁছায়। জায়গাটির নাম তিতরান। এখানকার মানুষজন তাদের দিকে বেশ অদ্ভুতভাবে তাকিয়েছিল। এখানকার মানুষজন তাদেরকে চিনে না, তবে এখানকার জনগণ তাদেরকে জার্মান ভাবছিল, কারণ তাদের সোনার পেটিতে রক্তের দাগ ছিল। ফ্যাড্রিক একজনকে বলে, তারা জার্মান না, তারা নরওয়ের গভর্নমেন্ট থেকে এসেছে। ফ্যাড্রিক আবারও বলে, এই সোনাগুলো নর্থের দিকে নিয়ে যেতে হবে। এর জন্য সে সবার কাছেই সাহায্য চায়। এখানকার জনগণ সাহায্য করতে রাজি হয়। সবাই এক এক করে সোনাগুলো বোর্ডে রাখে। ফ্যাড্রিক দেশবাসীর কাছে ধন্য, এগুলো সোনা, তবুও কেউ লোভ করেনি। ঠিক এখনই আবার আরেক জার্মান জাহাজে ছিল মেজর অটো। তিনি নিচে তাকিয়ে দেখে এখানে অনেকগুলো ছোট ছোট বোট। অটো নিজের হার স্বীকার করে বলে, জাহাজটি যাতে বাড়ির দিকে ফিরে যায়। এই সময় আবার ফ্যাড্রিকের বোন এসে জানায় তার স্ত্রী ও সন্তান নিরাপদভাবে সুইডেনে পৌঁছেছে। এটা শুনতে পেয়ে ফ্যাড্রিক অনেকটাই খুশি হয়। যাক, অবশেষে স্ত্রী ও সন্তানের চিন্তা দূর হলো। শেষে আমাদেরকে বলা হয় এই সোনাগুলো আবারও 1 মাস পর ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়। দেশের সরকার বদলে যাওয়ার পর দেশের ইকোনমি দাঁড়ানোর জন্য এই সোনাগুলো অনেক কাজে আসে। তো কেমন ছিল মুভির গল্পটি অবশ্যই জানাবেন। আর এটা একটি সত্য ঘটনা।